আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, প্রশ্ন ব্যাংক সলভিং এর দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশন আসা প্রশ্নটা নিয়ে কথা বলবো। এই প্রশ্নে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করব, কোন টপিক থেকে আসছে সেটাও বলে দিব, কিভাবে সলভ করতে হবে সেটাও ইনশাল্লাহ আমরা বলবো। ধারাবাহিকভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে যত প্রশ্ন আসছে সবগুলো সেশন অনুসারে আমরা আপলোড করতে থাকবো। সো তোমরা আমাদের ক্লাসগুলো দেখে বুঝতে পারবা যে প্রশ্ন ব্যাংক কীভাবে সলভ করতে হয়, কোন টপিকটা গুরুত্বপূর্ণ, কিভাবে পড়তে হয়। চলো আমরা প্রশ্ন সলভে চলে যাই। এর মাঝে আমরা অনেক কথা বলবো, গল্প বলবো, আমরা কিভাবে পড়বো সেগুলো নিয়েও কথা হবে, ঠিক আছে? দেখো আমাদের সামনে প্রথম যে প্রশ্নটা আসছে, প্রশ্নটা কি, নিচের কোনটা পরিবর্তনশীল ব্যয়? কি ব্যয়? পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় বলতে কি বোঝায়? যেই ব্যয়টা পরিবর্তন হয়, অর্থাৎ ধরো তুমি যদি 10 ইউনিট উৎপাদন করো তোমার হয়তো ব্যয় হবে 200 টাকা, তুমি যদি 20 ইউনিট উৎপাদন করো হয়তো তোমার ব্যয় হবে 300 টাকা, তুমি যদি 30 ইউনিট উৎপাদন করো তোমার ব্যয় হবে হচ্ছে 400 টাকা। অর্থাৎ যখন উৎপাদন বাড়ছে, খেয়াল করো, উৎপাদন বাড়লে কি হচ্ছে? ব্যয়টা বাড়ছে, তাই না? উৎপাদন বাড়লে ব্যয় বাড়ছে। আবার তুমি যদি উল্টাভাবে চিন্তা করো যে উৎপাদন কমলে কি হচ্ছে? ব্যয়টা কমছে। এটাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলি। উৎপাদন বাড়লে ব্যয়টা হচ্ছে বাড়তে থাকে, আবার উৎপাদন কমলে মোট ব্যয়টা কি হয়? কমতে থাকে। এই চারটা অপশনের মধ্যে কোনটা এরকম নেচারের ব্যয়, এরকম প্রকৃতির ব্যয়, সেটা আমরা খুঁজে বের করি। চলো তো দেখো, প্রথমে কি আছে? সরলরৈখিক পদ্ধতির অবচয়। আমরা যখন অবচয়ের চ্যাপ্টারটা পড়েছি তখন আমরা সেখানে বারবার বলে থাকি একটা কথা, যে সরলরৈখিক পদ্ধতি এমন একটা পদ্ধতি যেই বছরে, প্রথম বছরে যে পরিমাণ অবচয় হবে প্রতি বছরে সে পরিমাণে অবচয় হবে। মূল কথা হচ্ছে প্রত্যেক বছরে অবচয়ের পরিমাণটা সমান থাকবে, কোনো চেঞ্জ আসবে না। তাহলে এইটা আমরা উত্তর নিব না, যেহেতু চেঞ্জ হচ্ছে না। এরপর দেখো ব্যবস্থাপকের বেতন। বেতন কি চেঞ্জ হয়? হয় না। বেতন চেঞ্জ হয় যখন ধরো যে এক বছর পরে এখন কারো বেতন 30,000 আছে, এক বছর পর 40,000 হইলে আবার ওই 40,000 থেকেই শুরু হবে। জানুয়ারি মাসে 40 পাইলে ফেব্রুয়ারিতে 40 পাবে, মার্চে 40 পাবে, এভাবে চলতে থাকবে, তাই না? সো বেতনটাও পরিবর্তন হচ্ছে না, উৎপাদনের সাথে পরিবর্তন হচ্ছে না, তাহলে এইটাও বাদ দিব। বিমা খরচটাও পরিবর্তন হয় না। খেয়াল করো প্রত্যক্ষ কাঁচামাল। কাঁচামাল কি হয়? তুমি 10টা পণ্য উৎপাদন করলে যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করবা, 20টা করলে তার চেয়ে বেশি ব্যবহার করতে হবে, তাহলে ব্যয়টা বাড়বে। এই যে কাঁচামালের যে ব্যয়টা আছে সেটা কিন্তু উৎপাদনের সাথে বাড়ে এবং কমে। যখন উৎপাদন বাড়াবা ব্যয় বাড়বে কাঁচামালের, আবার যখন উৎপাদন কমাবা কাঁচামালের ব্যয়টা কমবে। সো এখানে সঠিক উত্তর তাহলে আমরা কোনটা নিব? ক নাম্বার, যে প্রত্যক্ষ কাঁচামাল। এই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে? এটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। আমরা যখন লাস্ট ইয়ার এই কোশ্চেনটা সলভ করেছিলাম, অর্থাৎ 25-26, ওই প্রশ্ন কিন্তু দেখেছিলাম যে আমাদের উৎপাদন ব্যয় থেকে প্রশ্ন আসছিল। তাহলে দেখো এই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বারবার প্রশ্ন করছে। সো এই টপিকটা তোমাকে কিন্তু একটু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এটাকে তোমরা আরেকটা টপিকের সাথে মিলাইতে পারবা, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে নবম অধ্যায় আছে, ব্যয়ের শ্রেণীবিভাগ, ওখানেও আছে। সো দুইটা জায়গায় আছে। সো এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। সো আমরা টপিকটা বলে দিলাম। এরপরে আসো এই প্রশ্নটা আমরা সলভ করো। এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা আমি একটু কারেকশন করে দিই। এটা 15% না, এটা হবে 1/5, ঠিক আছে? 1/5 এই জিনিসটা একটু তোমাদের বলে দিই। এটা হচ্ছে 15% না, 1/5। অর্থাৎ আমি যদি এটা তোমাকে লিখে দিই সেটা হচ্ছে এরকম, হ্যাঁ, 1/5, 1/5, অর্থাৎ 5 ভাগের 1 অংশ। এটা লেখার সময় ওই ড্যাশটা দেয় নাই, হোয়াট এভার। আমি এটা সলভ করে দিই। দেখো, যখনই তোমাকে বলবে নতুন অনুপাত বের করো, এত কিছু দেখার প্রয়োজন নেই। নতুন অনুপাত বের করতে বললে তোমরা প্রশ্ন থেকে জাস্ট দুইটা জিনিস নেবে। একটা হচ্ছে অনুপাত। অনুপাতটা কত আছে? 2:1। দেখো 2:1 আমি নিলাম, 2:1 আমি নিলাম, ওকে। এরপর একটা ভগ্নাংশ থাকবে, যেমন 5 ভাগের 1 অংশ, এইটাও আমি নিলাম। এখন দেখো প্রশ্নে এই মানগুলো দেওয়া ছিল, আমি জাস্ট নিলাম। প্রশ্ন পুরোটা পড়ার দরকার নেই। নতুন অনুপাত বললে অনুপাতটা নিবা, ভগ্নাংশ নিবা। এরপর কি করবা? অনুপাতটা যোগ করবা। যোগ করা মানে এই 2 এবং 1, এই দুটা তো অনুপাত, তাই না? তাহলে এই দুটো অনুপাত যোগ করবা। যোগ করলে কত হবে? 3 হবে। এই 3 দিয়ে ভাগ করে দিবা। সেমভাবে ভগ্নাংশের ক্ষেত্রে এসে কী করবা? বিয়োগ করবা। এখানে যোগ করেছো, এখানে বিয়োগ করো, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হবে? 4 হবে। তাহলে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, যে অনুপাতের যোগ করতে হয়, ভগ্নাংশের বিয়োগ করতে হয়, ওকে। জাস্ট 3টা স্টেপ ফলো করলেই আমাদের এই ধরনের ম্যাথ 30 সেকেন্ডের না 10 সেকেন্ডে সলভ করা সম্ভব। অনুপাতের যোগ করতে হয়, ভগ্নাংশের বিয়োগ করতে হয়। আমি জাস্ট দেখেই উত্তর বলতে পারবো, যেহেতু তোমাকে বুঝাইতে হবে, একটু আমি টাইম নিয়ে বুঝাচ্ছি, ওকে। তাহলে অনুপাতের যোগ, ভগ্নাংশের বিয়োগ। এরপর কি করবে? জাস্ট আর গুণ করবা, ঠিক আছে? আর গুণ, এই 4 দিয়ে এই পাশে যে বিয়োগ ফল আছে এই 4 দিয়ে আর গুণ করবা। 4 দিয়ে গুণ করলে কত হবে? 4কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 8 হবে। 4 2 8, ওকে। এরপর 4 দিয়ে 1কে গুণ করলে কত হবে? 4 1 4, এই যে
এরপরে দেখো এই পাশে দিয়ে যে গুণ করেছে আর গুণ করার জায়গা নাই বা সংখ্যা নাই। এখন কি করব, এই পাশ দিয়ে গুণ করা শেষ, এই পাশ থেকে গুণ করবো। এবার 3 দিয়ে এই 1কে অর্থাৎ ভগ্নাংশের উপরে যে লবটা থাকে লবটাকে গুণ করবো, তাহলে 3 1 3, তাহলে উত্তর কত পাইলাম আমরা 8 4 3। এই জিনিসটা তুমি যদি এইভাবে টেকনিক্যালি সলভ না করে ওই যে ধরে করতে চাও, ধরি এর সমান এত অংশ ওর সমান অত অংশ, অনেক টাইম লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন সলভ করার জন্য তোমাকে সময় দিবে মাত্র 90 সেকেন্ড, সো সরি 90 না 45 সেকেন্ড। এখন 45 সেকেন্ড যেখানে সময় দিবে সেই জায়গায় যদি আমি 2 মিনিট সময় নেই, 3 মিনিট সময় নেই, আমি কিন্তু সব প্রশ্ন উত্তর করে আসতে পারবো না। আমার জন্য খুব টাফ হয়ে যাবে সব প্রশ্ন সলভ করে আসার জন্য। যার কারণে এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য এরকম টেকনিক কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা আমাদের পেইড ব্যাচে শেখাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন আমরা যাই, কোনটি পণ্যের খরচের অন্তর্ভুক্ত নয়? ঠিক আছে, কি বলেছে? পণ্যের খরচের অন্তর্ভুক্ত নয়। পণ্যের খরচ কোনগুলো? যে পণ্য উৎপাদনের সাথে যে খরচগুলো জড়িত হয় সেগুলো। ঠিক আছে, সহজভাবে বললে বিক্রিত পণ্যের ব্যয়ের উপাদানের মধ্যে যেগুলো আসে সেগুলো পণ্য সংক্রান্ত খরচ, আর পরিচালন ব্যয়ের মধ্যে যেগুলো আসে সেগুলো হচ্ছে পণ্য সংক্রান্ত খরচ নয়, বিক্রয় এবং প্রশাসনিক খরচ। ওকে, তাহলে আমরা পণ্যের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যেগুলো আসে সেগুলো ছাড়া যে অপশনটা আছে সেটা আমরা নিব। চলো প্রশ্নগুলো দেখি। দেখো প্রত্যক্ষ আচ্ছা শুরু থেকে আসি। ওকে, কারখানার ভাড়া। কারখানার ভাড়া মাথায় রাখবা, যদি শব্দের সাথে কোনো ব্যয়ের ভাড়া, কিন্তু দেখো যদি কারখানা শব্দটা না থাকে, জাস্ট ভাড়া থাকতো, শুধু ভাড়া থাকতো, এটাকে আমরা পরিচালন ব্যয় বলতাম। কিন্তু যখনই পরিচালন ব্যয়ের সামনে কারখানা শব্দ থাকবে, মেশিন থাকবে, যন্ত্রপাতি থাকবে, তখন সেটাকে উৎপাদনের ব্যয় ধরে নিতে হবে। ঠিক আছে, বা পণ্য উৎপাদনের সাথে জড়িত ব্যয় ধরে নিতে হবে। যেহেতু কারখানা আছে তাহলে ডেফিনেটলি আমরা কি করব, ভাড়া থাকা সত্ত্বেও এটা আমরা পণ্যের উৎপাদনের ব্যয় হিসাবে ধরে নেব। তাহলে এটা বাদ দিচ্ছি। কেন দিচ্ছি বলেছে, কোনটা নয় এই জন্য। ওকে, এরপরে দেখো উৎপাদন সরঞ্জামের ব্যয়। এখানে সরাসরি উৎপাদন বলে আছে, উৎপাদন সরঞ্জামের যে ব্যয় সেটা ডেফিনেটলি পণ্য সংক্রান্ত ব্যয় হবে। ব্যয় উৎপাদন সরঞ্জামের অপচয়, অপচয় একটা পরিচালন ব্যয়, কিন্তু এই পরিচালন ব্যয়ের সামনে যদি কখনো এই শব্দগুলো তোমরা খুঁজে পাও, খেয়াল করো, যে কোনো পরিচালন ব্যয়ের সামনে যদি মেশিন খুঁজে পাও, ঠিক আছে, মেশিন বা যন্ত্রপাতি, মেশিন বা যন্ত্রপাতি, মেশিন বা যন্ত্রপাতি, অথবা যদি কারখানা শব্দটা খুঁজে পাও, ওকে, কারখানা যদি খুঁজে পাও, উৎপাদন খুঁজে পাও, তখন এই ব্যয়গুলোকে উৎপাদন বা পণ্য সংক্রান্ত ব্যয় হিসাবে আমাদের কাউন্ট করতে হবে। ওকে, তাহলে আমরা এই দুটা বাদ দিলাম, কারণ আমরা এগুলো উৎপাদন সংক্রান্ত খরচ বা পণ্য সংক্রান্ত খরচ এটা আমরা নিতে পারছি না। প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন, এটা একটু পরে বলতেছি। প্রত্যক্ষ মজুরি, এটা তো ডেফিনেটলি আমার কি উৎপাদনের সাথে সরাসরি জড়িত, পণ্যের সাথে সরাসরি জড়িত, এইটাও নিব না। এই যে দেখো প্রধান নির্বাহী বা কর্মকর্তার বেতন, এটা কিন্তু পরিচালন ব্যয়, ঠিক আছে, প্রশাসনিক ব্যয়, এইটা আমার পণ্যের সাথে আসে না, আমরা পরিচালন ব্যয় দেখাই। তাহলে আমার সঠিক উত্তর এই প্রশ্নে কোনটা? সি নাম্বার। ওকে, তাহলে আমরা সঠিক উত্তর পাচ্ছি দেখো সি নাম্বার। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি 4 নাম্বার। এই প্রশ্নে একটু ট্রিক্স আছে, সেটা ধরে নিতে হবে, ধরতে হবে, বুঝতে হবে। দেখো ডিসেম্বর 31, 2022 তারিখে আদিব লিমিটেডের চলতি সম্পদ আছে, চলতি সম্পদ আছে 1,20,000, চলতি মূলধন আছে 30,000। ওই তারিখে তড়িৎ অনুপাত কত? 35.35:1 হলে তড়িৎ সম্পদ কত? প্রশ্ন সলভ করার আগে এই কন্ডিশনটা ভাইয়া তোমাকে একটু বুঝো, ঠিক আছে। ধরো তোমাকে এরকম দিয়েছে, ঠিক আছে, 3:1, 3:1 মানে কি? যদি তড়িৎ অনুপাত কখনো 3:1 দিত, তার মানে হচ্ছে তড়িৎ সম্পদ 3 টাকা হইলে তোমার তড়িৎ দায় হবে 1 টাকা, অথবা অন্যভাবে বলতে পারো যে তড়িৎ দায় 1 টাকা হইলে তড়িৎ সম্পদ হবে 3 টাকা। সেমভাবে আমরা বলতে পারি না, দেখো তো এখন ওই জিনিসটাই, যে এখানে তড়িৎ দায় 1 টাকা হইলে তড়িৎ সম্পদ হবে 35 পয়সা, ঠিক আছে। তাহলে আমি যদি তড়িৎ দায় তথা চলতি দায়টা বের করতে পারি, ওই চলতি দায়ের সাথে এই 0.35 গুণ করলে কিন্তু হবে। ধরো আমার ম্যাথে তড়িৎ দায় আসছে 20,000, ঠিক আছে, তড়িৎ দায় আসছে 20,000, ওই 20,000-এর সাথে দেখো এই 35% গুণ করলে আমি কিন্তু তড়িৎ সম্পদটা পেয়ে যাব। আবার যদি এরকম কন্ডিশন থাকতো, ধরো 4:2, 4:1, ঠিক আছে, 4:1, তখন ধরি আমার যদি চলতি দায় 20,000 টাকা থাকতো, তাহলে দেখো চলতি দায় 1 ভাগ সমান 20,000, তাহলে তড়িৎ দায়টা কত? তড়িৎ দায় হচ্ছে 20,000, তাহলে তড়িৎ সম্পদ কত হবে? এই 1 টাকা তড়িৎ দায় হইলে আমার তড়িৎ সম্পদ হতো কত? 4 টাকা, তাহলে এটার সাথে যদি এই 4টা গুণ করি তাহলে কিন্তু আমরা তড়িৎ সম্পদটা পেয়ে যেতাম। এই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে আমরা সবার প্রথমে বের করবো কি? চলতি দায় তথা তড়িৎ দায়টা। এই প্রশ্নে দেখো তড়িৎ দায় দেওয়া নাই বা চলতি দায়টা দেওয়া নাই। চলতি দায় আমরা কীভাবে বের করতে পারি? চলতি মূলধনের দেওয়া আছে, তাহলে চলতি মূলধনের সূত্রটা কি বলো তো? চলতি মূলধনের সূত্রটা কি একটু ভাইয়াকে বলো, যে চলতি মূলধন যে আছে, এই চলতি মূলধন, ঠিক আছে, এই চলতি মূলধন সমান আমরা কী লিখতে পারি? চলতি মূলধন সমান আমরা কি লিখতে পারি? চলতি সম্পদ, ঠিক আছে, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি দায়, তাই না? চলতি সম্পদ মাইনাস
চলতি দায়, এটা তো আমরা লিখতে পারি, এটাই তো আমাদের সূত্র, তাই না? এখন খেয়াল করো, আমি চলতি দায়টাকে এই পাশে আনি, মাইনাসটা প্লাস হবে, চলতি মূলধনটা প্লাস আকারে আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, তাই না? তাহলে আমি চলতি দায়টা কিভাবে বের করতে পারবো? যদি চলতি সম্পদ থেকে চলতি মূলধন বাদ দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা চলতি দায়টা পাবো। ওকে, আরেকবার বলছি, দেখো এই সূত্রটাকে তুমি জাস্ট উল্টাপাল্টা করো, চলতি দায়টাকে এই পাশে আনো, চলতি দায়টাকে এই পাশে আনো। ওকে, দেখো চলতি দায়টাকে এই পাশে আনলে কি আসে, কি হয়? চলতি দায়টাকে এই পাশে আনলে আমার চলতি সম্পদ মাইনাস চলতি মূলধন হয়, চলতি মূলধন হয়। তাহলে চলতি সম্পদ থেকে চলতি মূলধন বাদ দিলে আমরা কি পাবো? চলতি দায় পাবো। ওকে, তাহলে আমরা বের করি তো চলতি সম্পদ কত আছে? 1,20,000, 1,20,000। ওকে, চলতি মূলধন দেওয়া আছে কত দেখো? 30,000, 30,000। ওকে, 30,000। তাহলে 1,20,000 থেকে 30 বাদ দিলে 90,000। তাহলে আমরা চলতি দায় তথা তড়িৎ দায় কত পাইলাম? 90,000 পাইলাম, 90,000 পাইছি। এখন আমাদের কি করতে হবে? যেহেতু আমাদের অনুপাতটা 0.35:1, তার মানে চলতি দায় 1 টাকা হইলে আমার তড়িৎ সম্পদটা হবে 35 পয়সা। তাহলে আমরা কি করবো? এই 90,000-এর সাথে এখন জাস্ট যদি এই 35 পয়সা গুণ করে দেই, 35 পয়সা গুণ করে দেই, তাহলেই কিন্তু আমার উত্তরটা চলে আসবে, তাহলেই কিন্তু উত্তরটা চলে আসবে। ওকে, এই পয়েন্টটা ভাঙা বিভিন্ন প্রসেস আছে, সবচেয়ে সহজটাও বলে দিই, তোমরা 10% বের করতে পারবা, অথবা এই 0.35টাকে তোমরা কি করতে পারো জানো? 0.35টা উঠানোর জন্য এই পয়েন্টের পরিবর্তে, এই পয়েন্টটা যখন উঠাবা, পয়েন্টের পরিবর্তে নিচে 1 দিবা, ভাগ 1 দিবা। এই যে পয়েন্টের পরিবর্তে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে, তাহলে 2টা শূন্য বসাবা। 3টা সংখ্যা থাকলে 3টা শূন্য বসাইতে, 4টা সংখ্যা থাকলে 4টা শূন্য বসাবা। অর্থাৎ দশমিক তুলে দিয়ে 1 বসাবা, দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য বসাই দিবা। এখন দেখো কাটাকাটি সহজ হয়ে গেছে, 2 শূন্য 2 শূন্য কাটা। 35-এর সাথে তুমি 9 গুণ করো, কত হবে? 35-এর সাথে 9 গুণ করো, দেখো তো 35-এর সাথে 9 গুণ করলে কত হয় বলো তো? 2টা শূন্য আমরা পরে গুণ করে দেবো, ঠিক আছে? 35-এর সাথে 9 গুণ করলে 5 লং 45-এর 5, হাতে থাকে কত? 5 লং 45-এর 5, হাতে থাকে হচ্ছে 4। ওকে, এরপরে দেখো 3 লং কত হয়? 27, 27 আর 4 কত হয়? 31। তাহলে 2টা শূন্য এখানে কিন্তু আছে, ঠিক আছে? এই যে 2টা শূন্য ছিল, তাহলে আমরা জাস্ট 2টা শূন্য এবার বসায় দিই, উত্তর কত পাচ্ছি? 31,500 টাকা। উত্তর কত পাচ্ছি? 31,500 টাকা। জাস্ট তোমাকে ওই 2টা শূন্য না বসাইলেও দেখো তুমি উত্তরটা পেয়ে যাবে। দেখো যখন তোমার 315 আসছে, এখানে অপশানগুলোতে 315 লেখা একটা অপশনই আছে, সেটা হচ্ছে বি নাম্বার। ওকে, অনেক সময় প্রশ্নে পুরো সলভ না করে উত্তর করা যায়, সো এই প্রশ্নগুলো সাধারণত পুরোটা সলভ না করলেও তুমি উত্তরটা বের করতে পারবা। সলভ করলে ভালো, না করলেও উত্তর তো বের হয়েছিল, প্রথম 3টা মিলে গেলে অটোমেটিক্যালি ওইটাই উত্তর হবে, ঠিক আছে? সো আশা করি বুঝছো তোমরা এটা। পরের প্রশ্নে যাই। দেখো, আর্থিক বিবরণী প্রাথমিকভাবে প্রস্তুত করা হয় কাদের জন্য? এ নাম্বার বহিস্থ ব্যবহারকারী, বি নাম্বার অভ্যন্তরীণ ব্যবহারকারী, 3 নাম্বার হচ্ছে নিরীক্ষক, 4 নাম্বার সহকারী নিয়ন্ত্রক। সো মাথায় রাখবো আমরা সবসময় আর্থিক বিবরণীটা বহিস্থ বা বাহ্যিক যারা পক্ষ আছে তাদের জন্য তৈরি করা হয়। এই আর্থিক বিবরণী নিয়ে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, এটা তোমাদের একটু সুন্দর করে বোঝাই, ঠিক আছে? যে আর্থিক বিবরণী এইটার উদ্দেশ্য, এইটার অংশগুলো একটু ভালো করে বোঝাই, একটু ভালো করে বোঝো। আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীর মোট 5টা অংশ আছে। কয়টা অংশ আছে? 5টা অংশ। আর্থিক বিবরণীর যদি তোমাকে প্রশ্ন করে ভাইয়া আর্থিক বিবরণীর অংশ কয়টা, তোমরা উত্তর কি করবা? 5টা অংশ আছে। এই 5টা অংশ কি দেখো? 1 নম্বর হচ্ছে আয় বিবরণী, অনেকে এটাকে বিশদ আয় বিবরণীও বলে, ঠিক আছে? সমস্যা নেই, আয় বিবরণী। প্রথমটা হচ্ছে আয় বিবরণী, শর্ট করে লিখলাম, ঠিক আছে? 2 নম্বরটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, 2 নাম্বার হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নাম্বারটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এটাকে উদ্বৃত্তপত্র নামেও ডাকা হয়, অনেক স্থিতিপত্র নামেও ডাকা হয়। আর্থিক অবস্থার বিবরণী। 4 নাম্বারটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ নগদ টাকা কত টাকা আসতেছে যাচ্ছে সেটা জানার জন্য এই বিবরণী করি। 5 নাম্বারটা হচ্ছে টিকা, টিকা বা ফুটনোট। হ্যাঁ, টিকা, এইখানে একটা আকার বেশি হয়েছে, টিকা বা ফুটনোট, টিকা বা ফুটনোট। এখান থেকে প্রশ্নগুলো কিভাবে হয় দেখো, অনেকে আমরা যেটা মনে করি যে আর্থিক বিবরণী এবং এই যে 4 নাম্বার জিনিসটা আর্থিক অবস্থার বিবরণী, 4 নাম্বার না সরি 3 নাম্বারটা আর্থিক অবস্থার বিবরণী এক জিনিস না। আর্থিক বিবরণী একটা বড় অংশ, এর 5টা অংশের মধ্যে একটা অংশের নাম আর্থিক অবস্থার বিবরণী, দুইটা কিন্তু এক জিনিস না, এটা মাথায় রাখবা। আর্থিক বিবরণী মোট কয়টা অংশ আছে? 5টা অংশ। এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে আর্থিক বিবরণীতে মোট কয়টা বিবরণী থাকে? দেখো এখানে বিবরণীগুলি গুনলে এই 4টা বিবরণী আমরা পাবো। তাহলে আর্থিক বিবরণীতে বিবরণী কয়টা?
4টা। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে ভাইয়া আর্থিক বিবরণীর অংশ কয়টা, উত্তর হবে 5টা। যদি প্রশ্ন করে আর্থিক বিবরণীর উপাদান বিবরণী কয়টা, উত্তর হবে 4টা। ওকে, আশা করি এই ঝামেলাগুলো তোমরা আর ফেস করবে না। এই বছর এই জায়গাটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এই জন্য এই আর্থিক বিবরণী সুন্দর করে তোমাকে আমি এটা লিখে দিলাম, নোট করে দিলাম। তোমরা একটু নোট করে নিবা অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখবা। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেন দেখো, এই প্রশ্নটা থেকে গত কয়েক বছর ধরে টানা প্রশ্ন আসতেছে। সেটা হচ্ছে যে নিচের কোন হিসাবটি সমাপনী জাবেদা এবং খতিয়ান করার পরে শূন্য ব্যালেন্স হয়। এই সমাপনী জাবেদা থেকে ধারাবাহিক প্রশ্ন আসতেছে, তোমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সমাপনী জাবেদা তোমরা কোথায় করেছো, কার্যপত্র চ্যাপ্টারটা যেখানে ছিল সেখানে গ নম্বরের সমাপনী জাবেদা আসতো। একটু মনে করে দেখার চেষ্টা করো, মনে পড়বে। সমাপনী জাবেদা মাধ্যমে আমরা যে হিসাবগুলোর জের শূন্য করি সেই হিসাবগুলোকে কি নামে ডাকি, দেখো সেগুলোকে আমরা নামিক হিসাব বলে ডাকি, নামিক বা অস্থায়ী হিসাব বলি। সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাবগুলোর জের শূন্য হয়, নামিক হিসাব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে নামিক হিসাব কোনগুলা। নামিক হিসাবের মধ্যে আমরা 3টা হিসাব পাবো। একটা হচ্ছে আয়, যাবতীয় আয়গুলোকে নামিক হিসাব বলা হয়, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ব্যয় হিসাবগুলো, 3 নম্বর হচ্ছে উত্তোলন। এই 3টাকে আমরা কি বলবো, নামিক হিসাব বলবো। কেন বলবো, কারণ এগুলো হচ্ছে হিসাবকাল শেষে শূন্য ব্যালেন্স দেয়, অর্থাৎ এগুলো বন্ধ করে দিতে হয়, ব্যালেন্সটাকে 0 করে দিতে হয়। ওকে, এই 3টা হচ্ছে নামিক হিসাব। আরেকটা এটার সাথে পড়াই দেই, সেটা হচ্ছে যে কোন হিসাবগুলোর জের শূন্য হয় না। যে হিসাবগুলোর জের শূন্য হয় না সেগুলোকে আমরা কি নামে ডাকি জানো, সেগুলোকে আমরা বাস্তব বা প্রকৃত হিসাব বলি। বাস্তব বা প্রকৃত হিসাব বলি, বাস্তব বা প্রকৃত হিসাব বলি। এই বাস্তব বা প্রকৃত হিসাবের মধ্যে কি কি আছে, 1 নম্বরে হচ্ছে সম্পদ, আমরা যে সম্পদগুলো লিখি সেগুলো বাস্তব বা প্রকৃত হিসাব। 2 নম্বরে হচ্ছে দায়, 3 নম্বর হচ্ছে মূলধন। কেন এগুলোকে বাস্তব বলা হচ্ছে বা প্রকৃত বলা হচ্ছে, কারণ এগুলোর জের শূন্য হয় না। তোমাকে যদি বলে নিচের কোন হিসাবটার জের শূন্য হবে না, এই 3টা। কোন 3টার জের শূন্য হবে, এইটা। এগুলো জেরটা শূন্য হবে, এইটার জেরটা শূন্য হবে না, ঠিক আছে, শূন্য হবে না। খুব সুন্দর করে নোট করে দিলাম, তোমরা একটু নোট করে নিবা যাতে করে পরীক্ষা আসলে তোমরা পারো। এইবার দেখো আমরা যাই যে শূন্য ব্যালেন্স হবে কোন, দেখো তো এখানে কোনটা আছে, আগাম প্রদত্ত বীমা। এই যে অগ্রিম প্রদত্ত বীমা, এটা কি, এটা চলতি সম্পদ, এটা আমার সম্পদ। তাহলে সম্পদের জের কি শূন্য হয়, শূন্য কিন্তু হয় না, তাহলে এইটা আমরা নিব না। সরবরাহ, সাপ্লাইজটাকে আমরা কি বলি, সম্পদ বলি, এইটাও হবে না। দেখো আয় আছে, পরিষেবা আয়ের জেরটা কি হয়, শূন্য হয়, দেখছো। তাহলে সঠিক উত্তর সি নাম্বার। সঠিক উত্তর কোনটা, সি নাম্বার। আশা করি বুঝেছো। আমাদের এই ড্রিম ডিউ ব্যাচ সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে। তোমাদের যে কোনো জিজ্ঞাসা, যে কোনো তথ্যের জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আমাদের ড্রিম ডিউ ব্যাচটা স্পেশাল একটা ব্যাচ। এই ব্যাচের অফারটা আমরা বছরে একবার দেই। এই ব্যাচে যেটা হয় যে আমাদের একবার অ্যাডমিশন কেউ নিলে তার যতদিন পর্যন্ত সে অ্যাডমিশনে পড়া পড়বে, 1 বছর, 1.5 বছর, 2 বছর, তাকে আর আমাদের এখানে রিঅ্যাডমিশন নিতে হবে না। ঢাবি, রাবি, চবি, জাবি যত ইউনিভার্সিটি আছে সবগুলোর প্রিপারেশন আমরা পড়াই দিব। ঢাবির পড়াবো, রাবির পড়াবো, জাবি, গুচ্ছ, অর্থাৎ আমাদের যত অ্যাডমিশন কোর্স আসবে সবগুলো আমরা পড়াবো। এখানে এই কোর্সে ভর্তি হলে এই 10টা বই আমরা তাদেরকে দিব, এই 10টায়, ঠিক আছে। এবং তাদের মোট ক্লাসের সংখ্যা দেখো, মানবিকের জন্য হচ্ছে আমাদের 200টা ক্লাস আছে, আর ব্যবসায়ের ক্লাস হচ্ছে 225টা। আর যে কোনো জিজ্ঞাসার জন্য এই নাম্বারে ফোন করবা। যেহেতু আমরা প্রশ্ন সলভিংয়ের ক্লাসটা করছি, আমি বেশি সময় নিচ্ছি না, এখানে আমরা প্রশ্নে চলে যাই। দেখো 7 নম্বর প্রশ্নে কি পাচ্ছি আমরা, নিচের কোন লেনদেনটির ফলে হিসাব সমীকরণে একটা দায় কমবে আর একটি দায় বাড়বে। তার মানে একটা দায় কমাইতে হবে, একটা দায় বাড়বে। এই প্রশ্নটা আসছে কই থেকে, হিসাব সমীকরণ থেকে। আমরা সমীকরণের মাধ্যমে সমাধান করব। দেখো এ নাম্বার কি বলছে, ধারে সেবা প্রদান। ধারে সেবা প্রদান করলে তুমি জাবেদা চিন্তা করো তো, কি দিবা, প্রাপ্য হিসাব ডেবিট এবং সেবা আয় ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব কি, সম্পদ। তাহলে এখানে যেটা হচ্ছে এ বাড়ছে এবং ওই বাড়ছে, তাই না, এ বাড়ছে ওই বাড়ছে, আমরা এটা নিব না, কারণ এখানে 2টাই দায় লাগবে। পাওনাদারি বিলের স্বীকৃতি প্রদান, পাওনাদার চেকের মাধ্যমে প্রদান। আচ্ছা, বি নাম্বারটা আমি পরে বলতেছি। সি নাম্বারটা দেখো, পাওনাদারকে চেকে প্রদান করছি, চেকে কি করছি, প্রদান করছি, অর্থাৎ আমার কাছ থেকে কেউ টাকা পাইতো, তাকে আমি টাকাটা পরিশোধ করেছি চেকের মাধ্যমে।
তাহলে আমি চেকের মাধ্যমে পাওনাদারের টাকা পরিশোধ করেছি, পাওনাদারকে একটা দায়, তাহলে দায় যদি পরিশোধ করি আমার দায়টা কি হবে, দায়টা কমবে, এল মাইনাস হচ্ছে। এবং যেহেতু তাকে পরিশোধ করেছি কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্টের টাকা দিয়ে, তাই না, তাহলে ব্যাংক তো সম্পদ, সম্পদ কমে গেছে। এখানে দেখো দায় হ্রাস পাচ্ছে কিন্তু আরেকটা দায় বৃদ্ধি না পেয়ে কি হচ্ছে, আরেকটা সম্পদও হ্রাস পাচ্ছে, তাহলে এইটাও নিচ্ছি না আমরা। ওকে, দেনাদারের চেক যদি প্রত্যাখ্যান হয়, মাথায় রাখবা দেনাদারের চেক প্রত্যাখ্যান হলে কি হয়, আমার ব্যাংকের অ্যাকাউন্টের টাকাটা কমে যাবে এবং দেনাদার নামক সম্পদটা বাড়বে। তার মানে এখানে আমার এ প্লাস হবে, এ মাইনাস হবে, এ প্লাস এবং এ মাইনাস, তাহলে এইটা আমার সঠিক উত্তর নয়। বি নাম্বারটা সঠিক উত্তর তোমরা বুঝছো। এখন বি নাম্বারটা কেন সঠিক উত্তর, দেখো পাওনাদারের বিলের স্বীকৃতি প্রদান বলতে কি বোঝায়, পাওনাদার, এখানে আমি লিখি, খেয়াল করো, পাওনাদার, পাওনাদার মানে হচ্ছে যে তুমি কারো কাছ থেকে ধারে কিনেছ, এখন এই যে ধারে কিনেছ এইটাকে স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে তুমি তার কাছ থেকে একটা প্রতিজ্ঞাপত্র নিচ্ছ যে আমি তোমাকে টাকা দিব, এ মর্মে তুমি আমাকে একটা লিখিত দলিল দাও, লিখে দাও। সো এই যে যখন আমি লিখিত দলিল দিচ্ছি তখন এই পাওনাদারটা চেঞ্জ হয়ে তখন এটা হয়ে যায় হচ্ছে পাওনাদারের পরিবর্তে এটাকে প্রদেয় নোট বা প্রদেয় বিল হয়ে যায়, ঠিক আছে, প্রদেয় নোট বা প্রদেয় বিল হয়ে যায়। তার মানে এই পাওনাদার নামক দায়টা তখন কি হয় জানো, পাওনাদার নামক দায় যেটা আছে এই পাওনাদার নামক দায়টা ভ্যানিশ হয়ে যায়, শেষ হয়ে যায়, এবং এই দায়ের জায়গাটা দখল করে নেয় প্রদেয় নোট, এই দায়ের জায়গাটা দখল করে নেয় কি, প্রদেয় নোট। অর্থাৎ এখানে পাওনাদার নামক দায়টা কমবে এবং প্রদেয় নোট বা প্রদেয় বিল নামক দায়টা বাড়বে। যেহেতু বিল আছে সো এখানে বিলটা দিবা, সো বিল হবে মূলত, যেহেতু প্রশ্নে বিল আছে, নোট থাকলে নোট হয়। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি এল মাইনাস এল প্লাস। এখন তুমি জাবেদা করলে কি হইতো জানো, যে প্রদেয় পাওনাদার হিসাব যেটা আছে, পাওনাদার হিসাবটা তুমি হচ্ছে ডেবিট করতা, দায়টা কমলো, আবার এই প্রদেয় বিলটা ক্রেডিট হইতো, প্রদেয় বিল নামক দায়টা বাড়ছে। তাহলে দেখো দায় কমছে, দায় বাড়ছে। ওকে, আশা করি বুঝেছ। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই, এটা হিসাব সমীকরণ থেকে আসা প্রশ্ন। দেখো খুব চমৎকার একটা প্রশ্ন, আমরা চমৎকারভাবে শিখবো ইনশাল্লাহ। কি বলেছে যে সমাপনী মজুত পণ্য কম দেখানো হলে নিট লাভের উপর প্রভাব কি, যে সমাপনী মজুত পণ্য কম দেখাইলে কি ঘটে। দেখো সমাপনী মজুদ আমরা কোথায় কোথায় ব্যবহার করি, সমাপনী মজুদ আমরা বিক্রিত পণ্যের ব্যয় ব্যবহার করি, বিক্রিত পণ্যের ব্যয় যখন ক্যালকুলেশন করি, বিক্রিত পণ্যের ব্যয় যখন ক্যালকুলেশন করি সেখানে আমরা দেখাই, এবং আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পত্তি দেখাই। তোমাকে আমি একটা ধরো ডেমো বিক্রিত পণ্যের ব্যয় দেখাই, ঠিক আছে, ধরো তোমার প্রারম্ভিক মজুদ অল্প কিছু উপাদান দিয়ে দেখাই যাতে করে তোমরা বুঝো, হ্যাঁ একদম প্র্যাকটিক্যালি বুঝাই। যে প্রারম্ভিক মজুদ আছে, প্রারম্ভিক মজুদ, এই প্রারম্ভিক মজুদ ধরো 20,000 টাকা, প্রারম্ভিক মজুদ 20,000, ধরো ক্রয় 80,000। ওকে, ক্রয় হচ্ছে 80,000, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে কি করতে হবে, সমাপনী মজুদ যেটা আছে এই সমাপনী মজুদটা বাদ দিতে হবে। ধরো এইটা হচ্ছে 10,000, এখানে আমার সমাপনী মজুদ, এখানে আমার বিক্রিত পণ্যের ব্যয় কত আসবে বলো তো, এখানে আমার বিক্রিত পণ্যের ব্যয় আসবে 20 আর 80, 1 লাখ থেকে 10 বাদ দিলে 90,000। এখন আমি সেম ম্যাথটাই করব, জাস্ট কি করব, সমাপনী মজুদ পণ্যটাকে কমাই দিব। ওকে, তাহলে এখানে 20,000ই রাখি, 20,000ই রাখলাম, বাকি সব সেম থাকবে, 80,000 থাকবে। যেহেতু সমাপনী মজুদ কমের কথা বলছে, সমাপনী মজুদ খেয়াল করো কম হবে, তাহলে 10,000 থেকে যদি আমি কম দেখি, কত কম লিখবো, যে কোনো একটা অ্যামাউন্ট কম ধরো, যে কোনো একটা 10,000 থেকে কম ধরো, 9,000 ধরো, 8,000, 7,000, যেটা খুশি। আমি হিসাবের সুবিধার্থে ক্যালকুলেশন সহজ যাতে হয় 5,000 ধরলাম। ওকে, 5,000 ধরলাম, যে কোনো অ্যামাউন্ট ধরতে পারো। তাহলে এখানে বিক্রিত পণ্যের ব্যয় কত আসবে বলো তো, 95,000। খেয়াল করছো, যখন তুমি সমাপনী মজুদ পণ্য কম দেখাচ্ছ, 90 থেকে তুমি 10 থেকে 5-এ নিয়ে গেছো, তখন তোমার কি বিক্রিত পণ্যের ব্যয়টা বেশি আসছে, বিক্রিত পণ্যের ব্যয়টা কি হয়েছে 90 থেকে 95 গেছে, ব্যয়টা বেশি আসছে। আবার খেয়াল করো সমাপনী মজুদ পণ্য কি সম্পদ, এখানে 10 ছিল, এখানে 5, তাহলে সম্পদের পরিমাণটা তো কম হয়েছে। তাহলে সমাপনী মজুদ পণ্য কম দেখাইলে 4টা কাহিনী ঘটে, 4টা কাহিনী ঘটে। 1 নাম্বার কাহিনীটা আমি এখানে লিখি, ঠিক আছে, এই জায়গায় ফাঁকা পাইছি, এখানে লিখি। প্রথমটা হচ্ছে যে সমাপনী মজুদ সম্পদ, তাহলে সম্পদটা আমার কম দেখাবে, সম্পদ কি হবে, কম হবে। ঠিক আছে, আমি সব কিছু শেখাচ্ছি, জাস্ট এই প্রশ্নের জন্য যতটুকু দরকার ততটুকু না, তোমার পরীক্ষার জন্য যতটুকু লাগবে, তোমার নিজেকে ডেভেলপ করার জন্য যতটুকু লাগবে, তোমাকে ঢাবিতে চান্স পাওয়ানোর জন্য যতটুকু লাগবে ততটুকু আমি শেখাচ্ছি। এই একটা প্রশ্ন দেখলাম, জাস্ট উত্তর কী হবে বলে দিয়ে গেলাম, এমন না, আমরা এমন পড়াই না, আমরা বেসিক থেকে পড়াই যে একটা স্টুডেন্ট যেন সব কিছু শিখতে পারে। পরীক্ষার হলে এক্সামিনার বা পরীক্ষক যেই নেক না কেন সে যেন স্টুডেন্টকে বাস দিতে না পারে, স্টুডেন্ট যেন পরীক্ষার হলে গিয়ে চোখে মুখে ওই যে সর্ষে ফুল না দেখে। ওকে, চলো দেখি আমরা কি দেখলাম, সমাপনী মজুদ কম হলে সম্পদ কম হবে। আরেকটা জিনিস এখানে কি প্রমাণ করলাম আমি, যে সমাপনী মজুদ কম হইলে আমার বিক্রিত পণ্যের ব্যয়টা কি হয় বলো তো, বিক্রিত পণ্যের ব্যয় যেটা আছে
বিক্রিত পণ্যের ব্যয়টা বেশি আসে। এখন দেখো তো ব্যয় যখন বেশি আসবে, ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক কি? বিপরীত না? বিপরীত। ব্যয় বেশি আসলে কি হবে বলো তো? মুনাফাটা কম আসে, মুনাফা কম আসে। আর মুনাফা যদি কম আসবে, যখন কম আসবে মাথায় রাখবা আয়কর যেটা আছে আয়কর কম আসে, ঠিক আছে? আয়করও কম হয়। তাহলে সমাপনী মজুদ কম দেখাইলে এই চারটা কাহিনী ঘটবে। তোমার কাছে আমি এখন প্রশ্ন রাখলাম, সমাপনী মজুদ বেশি হলে কি হবে? জাস্ট এটা উল্টে দিবা, সম্পদ কমের জায়গায় বেশি লিখবা, বিক্রিত পণ্যের বেশি ব্যয়ের বেশি জায়গায় কম লিখবা, মুনাফা কমের জায়গায় বেশি লিখবা, আয়কর কমের জায়গায় বেশি লিখবা। তাহলে এখানে প্রশ্ন কি বলেছে? নিট লাভের কাহিনী চেয়েছে। লাভ কি হয় বলো তো? সমাপনী মজুদ কম হলে নিট লাভও কম হয়। দেখো এই যে মুনাফা কম বা লাভ কম লিখেছি, তাহলে আমরা দেখি কোথায় লাভ কমের কথা বলা আছে। নিট লাভ কম দেখানো হয়, ডি নাম্বার। বুঝছো? বুঝছো বুঝছো বলো তো, আমাকে বলো তো তোমরা বুঝছো কি না? বুঝছো কি না? আশা করি বুঝেছ। না বুঝলে আরেকবার দেখে নিবা, ঠিক আছে? এই যে ডি নাম্বারটা উত্তর দেখাচ্ছে। চলো আমরা 9 নাম্বারটা সলভ করি। এই টপিক থেকে 100% কোশ্চেন হবে। তোমাদের আমি বারবার বলি, এই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যেই সেশনেই পরীক্ষা দাও, এই টপিক থেকে 100% কোশ্চেন হবে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন একটা প্রশ্ন করে তাহলে এখান থেকেই করবে, ঠিক আছে? একটা করতে হলে এখান থেকে করবে। কি বলা আছে? প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত হবে। এবং তোমাদের বলে রাখি, এই প্রশ্নটা কিন্তু রিপিটেড কোশ্চেন। আমি যখন লাস্ট ইয়ারে অ্যাডমিশনের শিক্ষার্থীদের পড়াচ্ছিলাম, তখন আমি কিছু ম্যাথ ধরে ধরে করাইছি, তার মধ্যে এটা একটা। এই প্রশ্নটা হুবহু আমি যখন করাইছিলাম ওই জায়গা থেকে হুবহু আসছে, ঠিক আছে? সো হুবহু না আসলেও দেখবা যে 20,000 আমি হয়তো 20,000 পড়াইছি, ওই জায়গায় 30,000 দিয়েছে, 30,000 জায়গায় 40,000, বাট ওই স্ট্রাকচারের বাইরে ইনশাল্লাহ আসবে না। আমরা যা পড়াই সেখান থেকে ইনশাল্লাহ সব কমন পাবা। আচ্ছা চলো আমরা প্রশ্নটা দেখি, সেটা কি, কীভাবে উত্তর করবা। দেখো যে আমরা এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার দুইটা সিস্টেমে বের করতে পারি। যে প্রারম্ভিক মজুদের সাথে আমরা কৃতপণ্যের ব্যয়, ঠিক আছে? কৃতপণ্যের ব্যয়টা যোগ করলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। অথবা আমি যদি সমাপনী মজুদ, খেয়াল করো, সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয় এইটাও যোগ করি, এই স্ট্রাকচারটা মাথায় রাখবা। এই স্ট্রাকচারটা এই টপিকের জন্য বাইবেলের মতো কাজ করবে, ওকে? বাইবেলের মতো কাজ করবে। এটা হচ্ছে এটার জন্য কনস্টিটিউশন, সংবিধান। তাহলে তুমি যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে চাও, তুমি এই দুইটা ফর্মুলার যে কোনো একটা ইউজ করবা। এখন কখন কোনটা ইউজ করবা প্রশ্ন বলে দিবে। তুমি প্রারম্ভিক মজুদের সাথে কৃতপণ্যের ব্যয় যোগ করলেও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবা, সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলেও বিক্রয়যোগ্য পাবা। এখন কোনটা কখন বের করবা প্রশ্ন বলে দিবে। দেখো প্রারম্ভিক মজুদ দেওয়া আছে কত? প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 20,000। তাহলে বিক্রয়যোগ্য চাইলে আমার কি লাগবে? কৃতপণ্যের ব্যয়। এই প্রশ্ন দেখো কৃতপণ্যের ব্যয় নেই, তাহলে এই পাশের স্ট্রাকচার দিয়ে আমি বের করতে পারবো না, ওকে? এই পাশের স্ট্রাকচারে দেখো সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয়, এই দুটার মান দেওয়া আছে। সমাপনী মজুদ 30, বিক্রিত পণ্যের ব্যয় 70। তাহলে 30 প্লাস 70 কত আসবে? 1 লাখ টাকা আসবে, তাই না? 1 লাখ টাকা আসবে। এখন এই স্ট্রাকচারটা এইভাবে লিখে দেওয়ার একটা কারণ আছে। উত্তর আমার 1 লাখ টাকা, এই নাম্বারটা লেখার কারণটা হচ্ছে, দেখো এই স্ট্রাকচারটা ফলো করলে তুমি যেটা হবে, এখান থেকে যে কোনো মান বের করতে পারবা। এই প্রশ্নে কৃতপণ্যের ব্যয় নাই। ধরো এই প্রশ্নে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় না চেয়ে তোমার কাছে যদি কৃতপণ্যের ব্যয় চাইতো, তখন কি করতা? ধরো এখানে এক্স লিখলা কৃতপণ্যের ব্যয়ের পরিবর্তে, ঠিক আছে? তখন এই 20,000টা ওই পাশে গিয়ে কি হইতো? মাইনাস হইতো। তখন তোমার কৃতপণ্যের ব্যয়টা কত আসতো? খেয়াল করো, যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আরেকটা প্রশ্ন শেখাচ্ছে এখানে, তাহলে কত আসবে? 30 আর 70, 1 লাখ ওই পাশে, তাই না? তাহলে 30,000 ছিল, ওই পাশে 70,000 ছিল, এই পাশের বিক্রিত পণ্যের ব্যয়টা ওই পাশে মাইনাস হতো কত? 20,000। তাহলে খেয়াল করো আমার কত আসলো? কৃতপণ্যের ব্যয় 80,000 টাকা আসছে, 80,000 টাকা আসছে, দেখছো 80,000 টাকা আসছে। এখন দেখো তুমি এভাবে কৃতপণ্যের ব্যয় বের করলা। এখন কিন্তু চাইলে তুমি এই পাশের ফর্মুলাটা দিয়েও এবার তুমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে পারবা, কারণ প্রারম্ভিক মজুদ তো আমরা প্রশ্নে দেওয়া আছে, কৃতপণ্যের ব্যয় বের করছে 80,000। তাহলে 80 আর 20 1 লাখ, 1 লাখই কিন্তু আসতেছে। সো এটা শেখার কারণ হচ্ছে তোমাকে এই 4টা উপাদানের যে কোনো উপাদান দিলে তুমি এই ফরম্যাটটা ইউজ করে করতে পারবে। এটা বাইবেলের মতো কাজ করবে। এটা আমি সবচেয়ে বেশি যত্ন সহকারে পড়াই, আমার নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে যত্ন সহকারে এই টপিকটা আমি পড়াই, কারণ এই টপিকটা থেকে স্টুডেন্ট 100% কমন পাবে। বেশ কিছু টপিক আছে যেগুলো আমি খুব যত্ন সহকারে পড়াই, এটা একটা। সবগুলো আমরা ভালো করে পড়াই, কিন্তু এই টপিকটা যত্ন সহকারে বলতে আমি কয়েকবার রিপিট করাই। ক্লাস ধরো টোটাল ক্লাস শেষ হয়েছে, আবার এটা পড়াই, কারণ স্টুডেন্টরা ভুলে যায়, যার কারণে আবার পড়াই। এই টপিক একটা আছে, অবচয় একটা আছে, সমন্বয় জাবেদা আছে, তারপর হচ্ছে অংশীদারি ব্যবসা। এই টপিকগুলো আমি চাই একটু রিপিট করে পড়াইতে, যাতে করে স্টুডেন্টরা কোনোভাবে এই টপিক থেকে মার্কস মিস না করে, এবং আমার স্টুডেন্ট যেন কোনোভাবে এই টপিকটা থেকে মার্কস তুলবে না এরকম না হয়, বা স্কিপ করবে এরকম সুযোগ যেন না থাকে। একদম সহজ করে আমরা বুঝাই। ওকে চলো
আমরা এটা বুঝছি। নেক্সট কোশ্চিনে যাই আমরা। দেখো নিচের কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্বের অংশ নয়? শেয়ার হোল্ডারদের স্বত্বের অংশ নয়, শেয়ার হোল্ডারদের অংশ নয়, ঠিক আছে। দেখো এখানে সাধারণ সঞ্চিতি আছে, সংরক্ষিত মুনাফা আছে, শেয়ারে বিনিয়োগ আছে, মূলধন সঞ্চিতি আছে। তোমরা যদি হিসাব বিজ্ঞান একটু টুকটাক পড়ো তোমাদের জানার কথা, এটার উত্তর কি হবে? শেয়ারে বিনিয়োগ হবে। দেখো শেয়ার থাকলেও কেন হচ্ছে না, খেয়াল করো। একটা কোম্পানিতে শেয়ার হোল্ডারদের স্বত্বের অংশ বলতে কি বোঝায়? শেয়ার হোল্ডার স্বত্বের অংশ মানে হচ্ছে শেয়ার হোল্ডারদের টাকা কতটুকু রাখা আছে। এই যে সাধারণ সঞ্চিতিটা কই থেকে তৈরি হয়? মুনাফা থেকে, ঠিক আছে, মুনাফা থেকে। এই মুনাফাটা কার পাওয়া অধিকার রাখে বলো তো? মুনাফাটা মূলত শেয়ার হোল্ডার পাওয়ার অধিকার রাখে। এই মুনাফার যে অংশটা আমি কেটে রাখি, একটা ফান্ডে রাখি সাধারণ সঞ্চিতিতে, তাহলে এই টাকাটা তো শেয়ার হোল্ডারদের পাওয়ার কথা, তাই না? তাহলে এটার উপর তার অধিকার আছে। সংরক্ষিত মুনাফা থেকে কেটে রাখি। সংরক্ষিত মানে হচ্ছে মুনাফার যে অংশটা আমি তাদেরকে দেই নাই, জমা রাখছি, সেটা হচ্ছে সংরক্ষিত মুনাফা। তাহলে এই টাকাটাও তো আমাদের শেয়ার হোল্ডার পাওয়ার অধিকার রাখে। আর মূলধন সঞ্চিত ডেফিনেটলি তো পাওয়ার অধিকার রাখে। কিন্তু শেয়ারে বিনিয়োগ মানে কি? শেয়ারে বিনিয়োগ মানে হচ্ছে অন্য কোম্পানি একটা শেয়ারে বিনিয়োগ করেছি, এটা একটা সম্পদ, অ্যাসেট, ঠিক আছে। এটা একটা অ্যাসেট, মালিকানা সত্ত্ব না, এটা একটা অ্যাসেট। তোমরা এভাবে চিন্তা করতে পারো। এটা তো ওই, তাই না? এটা হচ্ছে আমার কি? ওই। এটা আমার কি? ওই। তাহলে ওইয়ের অংশ কোনটা তোমরা খোঁজো, ওইয়ের অংশ কোনটা খোঁজো। এটা কি? শেয়ারে বিনিয়োগ মানে সম্পদ। এভাবেও কিন্তু উত্তর করা যায়, এভাবেও উত্তর করা যায়। ওকে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আমরা উত্তর করতে পারবো। 11 নম্বর আসো। আচ্ছা 10 নম্বর তো এখানে, 11 নম্বর। মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না কখন? দেখো এটা হিসাব সমীকরণের প্রশ্ন। এই টপিকটা থেকে 100% কোশ্চেন আসবে। এই টপিক থেকে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কয়টা আসছে? দেখো এই সেশনে আসছে 3টা। তোমার সময় মিনিমাম 2টা আসবে, প্রশ্ন আসবেই। এমসিকিউ রিটেন 2 জায়গায় এই টপিক থেকে প্রশ্ন পাবা এই টপিক থেকে। তোমাকে আমরা বলে দিব ভাই কোন টপিক থেকে প্রশ্ন আসবে, একদম খাওয়াই দিব। এখন যদি খাওয়ার পরেও তুমি যদি ভুলে যাও, তোমাকে 3-4 বার পড়াবো, এরপরেও যদি পরীক্ষার হলে ভুলে যাও, তাহলে আমার খুব খারাপ লাগবে। ওকে, চলো আমরা সমাধান করি প্রশ্নটার অপশানগুলো দেখে। যে মালিকানা সত্ত্ব আমরা হিসাব সমীকরণের মাধ্যমে সমাধান করবো, ঠিক আছে। A = L+O। কোম্পানি যখন লভ্যাংশ ঘোষণা করে, কোম্পানি পরিচালকদের ঋণ দেয়, কোম্পানি রাইট শেয়ার ইস্যু করে, কোম্পানি শেয়ার ইস্যু করে। আচ্ছা আমরা শেষ থেকে আসি, ঠিক আছে, শেষ থেকে আসি। দেখো কোম্পানি কি বলেছে? মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না, মানে ওইতে কোনো প্রভাব পড়বে না। কোম্পানি যদি শেয়ার ইস্যু করে, শেয়ার বিক্রি করছে, দেখো শেয়ার ইস্যু মানে শেয়ার বিক্রি করা। শেয়ার যদি বিক্রি করে কি হবে বলো তো? মালিকানা সত্ত্ব বাড়বে, কারণ শেয়ার বিক্রি করলে আমার ক্যাপিটাল বাড়ে, তার মানে ওই বাড়ছে। তুমি শেয়ার বিক্রি করছো, তোমার কি হবে? শেয়ার বিক্রি করলে নগদ টাকা পাবা। খেয়াল করো, নগদ টাকা পাইলে কি হয়? সম্পদ বাড়বে। আর যেহেতু শেয়ার বিক্রি করছো, তোমার মালিকানা সত্ত্ব তথা ওইটা বাড়বে। এখানে পরিবর্তন হচ্ছে, ওই পরিবর্তন হচ্ছে। কোম্পানি রাইট শেয়ার ইস্যু করে। রাইট শেয়ার মানে কি? বর্তমান মালিকদের কাছে আবার পুনরায় শেয়ার বিক্রি করা। তাহলে রাইট শেয়ার বিক্রি করলে কি হবে? কোম্পানির বর্তমান মালিকদের কাছে আবার শেয়ার বিক্রি করছি, তাই না? আবার শেয়ার যদি বিক্রি করি, তাহলে নতুন কোম্পানি বর্তমান মালিকরা কী করবে? আবার টাকা দিবে। টাকা দিলে আমার সম্পদ বাড়বে এবং এইদিকে তাদের মালিকানা সত্ত্বটা বাড়ছে, ওই বাড়ছে। আচ্ছা কোম্পানি পরিচালকদের ঋণ দিচ্ছে। দেখো আমি যদি ঋণ নেই, কোম্পানি হিসেবে আমি যদি ঋণ নেই সেটা আমার দায়। আমি যদি ঋণ দেই সেটা আমার জন্য সম্পদ। আমি যদি ঋণ দেই, খেয়াল করো কাহিনী কি ঘটবে? কোম্পানি পরিচালকদের যখন ঋণ দিচ্ছে, তার মানে এটা একটা ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। পরিচালকদের ঋণ দিলে কি হবে? তার হচ্ছে এটা বিনিয়োগ। ঋণ যখন তুমি দিবা, প্রদত্ত ঋণ, মাথায় রাখবা প্রদত্ত যে ঋণ আছে, এই প্রদত্ত ঋণকে আমরা কি বলবো ভাই? বিনিয়োগ বলবো। তাহলে বিনিয়োগটা কি? সম্পদ। ঋণ দিচ্ছি তাহলে সম্পদ বাড়ছে, বিনিয়োগ নামক সম্পদ বাড়ছে। ওকে, বিনিয়োগ নামক সম্পদ বাড়ছে। ঋণ হিসাবে কি দিবা? কাঁঠাল পাতা, আম পাতা, জাম পাতা। নগদ টাকা দিতে হবে না, নগদ টাকা কমছে। নগদ টাকা আবার কি? সম্পদ না? সম্পদ। তাহলে দেখো এখানে A+ হচ্ছে, A- হচ্ছে। এই পাশে ওইতে কি কোনো পরিবর্তন আসছে? আসেন। তাহলে উত্তর এটা হওয়ার কথা। এ নাম্বার অপশনটা তোমাকে একটু বুঝাই। দেখো কোম্পানি যখনই লভ্যাংশ ঘোষণা করে, মাথায় রাখবা লভ্যাংশ ঘোষণা করলে মালিকানা সত্ত্ব থেকে কমাই দিতে হয়। তার মানে লভ্যাংশ ঘোষণা করলে কি হয়? মালিকানা সত্ত্ব কমে যায়। আর এই পাশে ঘোষণা যেহেতু করেছে, এখনো দাও নাই, তার মানে তোমার দায়টা বাড়বে, দায় বাড়বে, মালিকানা সত্ত্ব কমবে। ওকে, এটা হচ্ছে এটা সমীকরণের প্রভাব। তাহলে দেখো এখানে মালিকানা সত্ত্বটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, কিন্তু বি নাম্বারে হচ্ছিল না। আশা করি তোমরা বুঝছো। আচ্ছা লাস্ট কোশ্চেন আজকের জন্য। দেখো কি আছে, এই যে 2/10 নিট 30, এই প্রশ্নটা লাস্ট 2 বছর 3 বছর ধরে আসতেছে। এটা আমরা লাস্ট ক্লাসেও পড়ছিলাম, তোমরা হয়তো জেনে থাকবা যে দেখো প্রথম এই 2/10 নিট 30টাকে আমরা কিভাবে বিশ্লেষণ করি। প্রথম যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ডিআর, মানে ডিসকাউন্ট রেট। পরেরটাকে আমরা বলি হচ্ছে ডিপি, ডিসকাউন্ট পিরিয়ড। এর পরেরটাকে বলি হচ্ছে বাধ্যতামূলক পরিশোধ সময়, এমপি। ওকে, এমপি। এখন খেয়াল করো কি আছে,
যে শর্তে 750 টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হয়েছে। কত টাকার পণ্য? 750 টাকার। কত তারিখ? 13 তারিখ। এবং 16 জুন 50 টাকার পণ্য কি আসছে? ফেরত আসে। তাহলে তোমার নিট বিক্রয় কত বলো তো? 750 টাকা বিক্রি করছিলা, ফেরত আসছে 50 টাকা, তাহলে তোমার নিট বিক্রয় কত? 700 টাকা। তাহলে ডিসকাউন্টটা যদি কাউন্ট হয় 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলেই 700 টাকার উপর কাউন্ট হবে। এখন খেয়াল করো 23 জুন পরিশোধ করেছে, তাহলে খেয়াল করো ডিসকাউন্ট টাইম তাকে কত দেওয়া হয়েছিল? 10 দিন। তাহলে 10 দিনের মধ্যে পরিশোধ করলে ডিসকাউন্ট পাবে। তাহলে পরিশোধ করেছে কবে? 10 দিন সময়ের মধ্যে পরিশোধ করেছে কিনা দেখবো। 13 তারিখে কিনেছে, 23 তারিখে পরিশোধ করেছে, 10 দিন সময় আছে, ঠিক আছে। 13 থেকে 23, 10 দিন, 14, 15, 16, 17, 18, ওই 13টা কাউন্ট করা যাবে না। 10 দিনের মধ্যে সে পরিশোধ করেছে, তাহলে সে ডিসকাউন্ট পাবে। এখন ডিসকাউন্ট যদি পায়, ডিসকাউন্ট পাইলে তুমি কি করবা? ডিসকাউন্ট বাদে টাকাটা পাবা। ডিসকাউন্ট বাদ দিলে টাকাটা কত আসে দেখো, 700 টাকার কত পার্সেন্ট? 2%। তোমাদের একদিন শিখাইছিলাম না পার্সেন্টেজ কীভাবে বের করবা? 1% বের করবা। 1% বের করে যত পার্সেন্ট চাইছে ওইটা দিয়ে গুণ করবা। 1% মানে কি? 2টা শূন্য বা 2 ঘর সামনে দশমিক দিবা। 2 ঘর সামনে দশমিক দিলে এখানে আসে দশমিক, তাই না? তার মানে 1% সমান কত পাচ্ছি আমরা? 1% সমান আমরা পাইলাম 7 টাকা। আমার কত পার্সেন্ট লাগবে? 2%। যত পার্সেন্ট লাগবে 1% বের করার পর ওই পার্সেন্টটাতে গুণ করবা, 2 দিয়ে গুণ করবা। যদি 10% চাই তো 10 দিয়ে গুণ করবা, 3% চাইলে 3 দিয়ে গুণ করবা, 11% চাইলে এখানে 11 দিয়ে গুণ করবা। 1% বের করে ওই সংখ্যা দিয়ে গুণ করবা, তাহলে 7 দুগুণ 14। তাহলে ডিসকাউন্ট তাকে আমি কত টাকা দিচ্ছি? 14 টাকা। তাহলে তার কাছ থেকে পাইতাম কত? নিট 700 টাকা পাইতাম, এখান থেকে তাকে ডিসকাউন্ট দিলাম কত? 14 টাকা। তাহলে এখন ডিসকাউন্ট যদি 14 টাকা দিই, সেক্ষেত্রে সে কি আমাকে 700 টাকা দিবে নাকি 14 টাকা কম দিবে? ডেফিনেটলি 14 টাকা কম দিবে। 14 টাকা কম দিলে 686 হয় 700 থেকে 14 বাদ দিলে। আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো। প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাসটা খুব সুন্দরভাবে আমরা শেষ করেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বা পরবর্তী ক্লাসে এই পরবর্তী সেশনে যে প্রশ্নটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত প্রশ্ন আসে সবগুলো ইনশাল্লাহ সমাধান করব। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে চোখ রাখো। আমরা নিয়মিত প্রশ্ন সলভিং ক্লাসগুলো দিব। তোমাদের যা যা প্রয়োজন সব কিছু হবে। তোমাদের যে কোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হচ্ছে, তোমাদের দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইটা। আমার হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো 01780164527। এই যে এটা 4, ঠিক আছে, এটা 4, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে নক দিতে পারো। আমি আমাদের প্ল্যাটফর্মের বিজনেস সেগমেন্টের হেড এবং আমি কমার্সের ক্লাসগুলো নিয়ে থাকি। ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আমি দেখি, কমার্সের যাবতীয় কার্যক্রমগুলো হচ্ছে সব কিছু আমি দেখে থাকি। তোমাদের যে কোনো প্রবলেমের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাদের পেজে নক দিতে পারো, আমাদেরকে ফোন করতে পারো। তোমার যে কোনো প্রবলেমের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী প্রশ্ন সলভিং ক্লাসে। আল্লাহ হাফিজ।